দেশপ্রেমিক মহান বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী। মুক্তিযুদ্ধের অগ্রাধিনায়ক ও বীর শ্রেষ্ঠ বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম হয়েছিল কটক শহরে 1897 সালে 23শে জানুয়ারি। সুভাষচন্দ্র বসুর বাবা জানকীনাথ বসু ও মা প্রভাবতী দেবী। বাবা জানকীনাথের বাসভূমি ছিল 24 পরগনার কোদালিয়া গ্রামে। সুভাষচন্দ্রের মা প্রভাবতী দেবী ছিলেন উত্তর কলকাতার হাটখোলার ঐতিহ্যপূর্ণ দত্ত পরিবারের কন্যা। ছোটবেলায় সুভাষ ছিলেন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন। সবসময় মা বাবাকে বিভিন্ন প্রশ্ন করতেন। বিশ্বজগৎ সম্পর্কে জানার আগ্রহ ছিল প্রবল। পরিবারের অন্যদের মতো তাকে প্রাথমিক শিক্ষার জন্য কটকের প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে ভর্তি করা হয়েছিল। স্কুলটি ছিল ব্রিটিশ ধারায় প্রচলিত। এই জন্য দেশি স্কুলগুলিতে পাঠরত সঙ্গীদের তুলনায় সুভাষচন্দ্র ইংরেজি শিক্ষায় এগিয়েছিলেন। এই ধরনের স্কুলে পড়ার সঙ্গে সঙ্গে অতিরিক্ত কিছু বৈশিষ্ট্য লাভ করানো হয়। সুভাষ হয়ে উঠলেন নিয়মাবর্তিত প্রতীক। সঠিক আচার ব্যবহার শিখলেন, কাজে পরিচ্ছন্নতা এলো। তা সত্ত্বেও সাহেবী স্কুলের পরিবেশ তার ভালো লাগতো না। তিনি বুঝতে পেরেছিলেন যে এখানে তাকে একটা কৃত্রিম জগতের মধ্য দিয়ে কাটাতে হচ্ছে। স্কুলের 4 দেওয়ালের বাইরে বিশাল ভারতবর্ষ পড়ে আছে। সেই ভারতবর্ষের অধিকাংশ মানুষ নিরক্ষর, নিরন্ন। তাদের কথা সবচেয়ে আগে চিন্তা করতে হবে। এলো 1909 সাল। সুভাষ তখন 12 বছরের এক বালক। ইউরোপিয়ান মিশনারি স্কুল ছাড়ার সময় হয়েছে। এই খবর সুভাষকে অত্যন্ত আনন্দিত করেছিল। এবার নেতাজি সুভাষচন্দ্র বসু এলেন জাভেন্স কলেজিয়েট স্কুলে। এখানে ভর্তির পর তার মানসিক এবং সাংস্কৃতিক চেতনার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটে গেল। এই স্কুলে ভারতীয় বাতাবরণ ছিল। নিজের হারানো আত্মবিশ্বাস নতুন করে ফিরে পেলেন। প্রাথমিক স্তরে তাকে মাতৃভাষা বাংলা শেখানো হয়নি। গোড়ার দিকে বাংলা ছাড়া অন্যান্য বিষয়ে যথেষ্ট ভালো ফল করেছিলেন। কঠিন পরিশ্রম করে বাংলা ভাষা শিখলেন। প্রথমবার বার্ষিক পরীক্ষায় বাংলাতে সবচেয়ে বেশি নম্বর পেলেন। শুধু তাই নয়, নিষ্ঠার সঙ্গে সংস্কৃত শিখতে শুরু করেছিলেন। শিক্ষকদের মধ্যে যিনি সুভাষের মনে স্থায়ী ছাপ ফেলেছিলেন তিনি হলেন প্রধান শিক্ষক বেণীমাধব দাস। তিনি এক আদর্শবাদী মানুষ। শিক্ষকতাকে মহান ব্রত হিসাবে গ্রহণ করেছিলেন। ছাত্রদের মনে নৈতিক মূল্যবোধ জাগিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, নৈতিকতার প্রতি আকর্ষণ না থাকলে মানুষ সত্যিকারের মানুষ হতে পারে না। ছাত্র জীবন থেকে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে বিরাগের ভাব সৃষ্টি হয়েছিল। তার ছাত্র জীবনের এই বিরাগ ক্রমশ বিদ্বেষে পরিণত হয়ে ওঠে। এই সময় একদিন সুভাষ হঠাৎ জানতে পারলেন স্বদেশী আন্দোলনের সহায়ক বিবেচনা করে ইংরেজ সরকার সরকারি কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক বেণীমাধব দাসকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে। সুভাষ খুব রেগে গেলেন। সুভাষ স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের সংগঠিত করে সরকারি আদর্শের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালেন। সরকারি হাই স্কুলের শিক্ষক বেণীমাধব দাস তাকে শেষ পর্যন্ত কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে বদলি হতে হলো। সুভাষের বয়স যখন 15 বছর, তখন তিনি মানসিক এবং আর্থিক জীবনের সবচেয়ে ঝঞ্ঝাতাড়িত পর্বে প্রবেশ করেন। মনের ভেতর শুরু হয়েছে তীব্র মানসিক দ্বন্দ্ব। এই দ্বন্দ্বটি ছিল জাগতিক এবং পার্থিব জীবনের মধ্যে সংশয় পরিপূর্ণ। এলো 1913 সাল। জাভেন্স কলেজিয়েট স্কুল থেকে সুভাষচন্দ্র প্রবেশিকা পরীক্ষায় 2য় স্থান অধিকার করে। শেষ পর্যন্ত ঠিক করা হলো উচ্চশিক্ষার জন্য তাকে ভারতের সাংস্কৃতিক রাজধানী কলকাতায় পাঠানো হবে। কলকাতায় সুভাষের ভাগ্যে কী লেখা ছিল
পরিবারের আপনজনেরা বোধহয় আগে তা অনুধাবন করতে পারেননি। ভর্তি হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেরা কলেজ প্রেসিডেন্সি কলেজে। সেখানে বেশ কিছু ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা হলো, যাদের মনে দেশপ্রেমের আগুন জ্বলছে। এক নিদারুণ অহরহ যন্ত্রণায় যখন অস্থির হয়ে উঠেছিলেন সুভাষচন্দ্র, এই সময় ইন্দ্রদাস বাবাজি নামে এক পাঞ্জাবি সাধুর সঙ্গে পরিচয় হলো সুভাষচন্দ্রের। সুভাষচন্দ্রের মনে হলো সন্ন্যাস জীবনের মধ্যেই আছে মুক্তির সন্ধান। 1914 সালে গুরুর সন্ধানে বেরিয়ে পড়লেন সুভাষ। হরিদ্বার, মথুরা, বৃন্দাবন এই সমস্ত জায়গায় ঘুরলেন, কিন্তু মনের মতো গুরু খুঁজে পেলেন না তিনি। অবশেষে বেনারসে এসে দেখা হলো রামকৃষ্ণদেবের শিষ্য স্বামী ব্রহ্মানন্দের সাথে। ব্রহ্মানন্দের সাথে জানকীনাথের পূর্ব পরিচয় ছিল। তিনি সুভাষকে নানাভাবে বুঝিয়ে গৃহে ফেরত পাঠালেন। এর কয়েকদিন পর টাইফয়েডে শয্যাশায়ী হন সুভাষচন্দ্র। এই অসুস্থতার সময় প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। এরপর প্রেসিডেন্সি কলেজে একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে যায়। এই ঘটনার ফলে সুভাষের জীবনধারায় অমূল্য পরিবর্তন হয়েছিল। 1916 সালে জানুয়ারি মাসে ইংরেজি সাহিত্যের অধ্যাপক এএফ ওয়েন্ট একদিন ভারতবর্ষ ও ভারতীয়দের সম্পর্কে অপমানজনক মন্তব্য করেন। ছাত্ররা দাবি করেছিল ওয়েন্ট যেন এই ঘটনার জন্য ক্ষমা চান। তিনি তা করতে রাজি হলেন না। কলেজে ধর্মঘট পালন করা হলো। ধর্মঘটের নেতা ছিলেন সুভাষচন্দ্র। তাকে সতর্ক করা হলো। ঠিক তার পরের মাসে আর একটি ভয়ঙ্কর ঘটনা ঘটল। ওয়েন্ট সাহেব প্রথম বার্ষিক এক ছাত্রকে শারীরিকভাবে হেনস্থা করলেন। এবার ছাত্ররা খুবই রেগে গেল। তারা নিজেদের হাতে আইন তুলে নিতে বাধ্য হলো। কলেজের প্রবেশ পথে ওয়েন্টকে নির্যাতন করা হলো। সুভাষচন্দ্র এই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী ছিলেন। এরপর সরকার কলেজ বন্ধ করে দিল। একটি তদন্ত কমিটি গঠন করা হলো। তদন্ত কমিটি সুভাষকে অপরাধী হিসাবে চিহ্নিত করে কলেজ থেকে বহিষ্কার করলেন। নিজের জীবনের এত বড় পরিবর্তন ঘটে গেলেও ছাত্র প্রতিনিধি হিসাবে সাক্ষ্য দিতে ডাকা হলো সুভাষকে। সুভাষ সেখানে মিথ্যা কথা বললেন না। তিনি জানালেন, যদিও দৈহিক প্রহার দেওয়ার কাজটি আমি সমর্থন করি না, তবু আমি বলবো ছাত্রদের উত্তেজিত হওয়ার যথেষ্ট কারণ ছিল। গত কয়েক বছর ধরে প্রেসিডেন্সি কলেজে ব্রিটিশরা কী পরিমাণে অন্যায় করে যাচ্ছে তাও বলতে ছাড়লেন না সুভাষ। নিজের ভবিষ্যৎ নষ্ট করে এসব সাক্ষ্য দেওয়ার জন্য তার কোনো অনুতাপ ছিল না। সুভাষকে বাধ্য হয়ে কটকে ফিরে আসতে হলো। অবশেষে 1 বছর বাদে বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের চেষ্টায় 1927 সালে জুলাই মাসে দর্শনে অনার্স নিয়ে স্কটিশ চার্চ কলেজে ভর্তি হলেন সুভাষ। কলেজে নতুন করে পড়াশুনো শুরু করার পর বিশ্ববিদ্যালয়ের ভারত রক্ষা বাহিনীর একটি শাখায় যোগ দেওয়ার সুযোগ এসে গেল সুভাষের। সুভাষ 4 মাস সামরিক শিক্ষা গ্রহণ করলেন ও শিবির জীবনযাপন করলেন। 1919 সালে দর্শন শাস্ত্রে অনার্সে প্রথম বিভাগে 2য় স্থান অধিকার করলেন সুভাষ। 1940 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র একটি অস্থায়ী জাতীয় সরকার গঠনের দাবি জানান। এই সময় হল ওয়েল মনুমেন্ট অপসারণের দাবিতে সত্যাগ্রহ শুরু করেন এবং গ্রেপ্তার হন সুভাষ। কংগ্রেসের মধ্যে থেকেই সুভাষচন্দ্র ফরওয়ার্ড ব্লক দল গঠন করে বাংলার বিপ্লবীদেরকে সংগঠিত করার চেষ্টা করে। কংগ্রেস দল থেকে তাকে 3 বছরের জন্য বহিষ্কার করা হয়। এই বছরেই কারাগারে অনশন করলে তাকে মুক্তি দিয়ে গৃহে অন্তরীণ অবস্থায় রাখা হয়। বিশ্বস্ত কিছু সহযোগীর সহযোগিতায় পুলিশের চোখে ফাঁকি দিয়ে সুভাষচন্দ্র 1941 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি ছদ্মবেশে দেশ ত্যাগ করেন। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের মধ্য দিয়ে সুভাষচন্দ্র কাবুল হয়ে রাশিয়া হয়ে জার্মানিতে আসেন। এখানে এক শক্তিশালী
বেতার কেন্দ্র থেকে তিনি ভারতবর্ষের উদ্দেশ্যে প্রচার কার্য চালাতে থাকেন। ইতিপূর্বে প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে মহাবিপ্লবী রাসবিহারী বসু দক্ষিণ পূর্ব এশিয়ায় এক অস্থায়ী স্বাধীন ভারত সরকার গঠন করেছিলেন। তরুণ সুভাষকে তিনি তার কাজ সম্পূর্ণ করার দায়িত্ব দেন। তারপর সুভাষ এক অলৌকিক জীবনযাত্রাকে চোখের সামনে তুলে ধরেছেন। একটির পর একটি অবিশ্বাস্য ঘটনা, সর্ব অর্থেই জনগণমন অধিনায়ক হয়ে উঠেছিলেন তিনি। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতবর্ষের মুক্তিকর্মী, জনগণের প্রাণসত্তা। নেতাজি সুভাষচন্দ্র বসু এর জীবন ছিল ত্যাগে শুভ্র, গৌরিক দাসত্বের শৃঙ্খলা মোচনে উৎসর্গীকৃত। আমরা এই মহান বিপ্লবীকে শ্রদ্ধা প্রদর্শন করি আর অবাক হয়ে ভাবি কি সাহস এবং তেজের প্রতীক ছিলেন এই নেতাজি সুভাষচন্দ্র বসু। তা না হলে এইভাবে কেউ অসাম যুদ্ধে জয়লাভ করার স্পর্ধা দেখাতে পারেন? নেতাজি ছিলেন ভারতের জনগণমন অধিনায়ক। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতবর্ষের সমগ্র মুক্তি পাগল জনগণের জাগ্রত আত্মার সোচ্চার কণ্ঠ। শুধু ভারত নয়, সমস্ত পৃথিবী আন্দোলনের ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বসু এক স্মরণীয় ব্যক্তিত্ব। নেতাজি সুভাষচন্দ্র যেভাবে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে মরণাপন্ন সংগ্রাম করেছিলেন তা আজও আমাদের মনে বিস্ফোরণের উদ্রেক করে। আজাদ হিন্দ ফৌজের সুদক্ষ পরিচালনা থেকে শুরু করে ব্রিটিশের চোখে ধুলো দিয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়া, সাবমেরিন যাত্রার পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাওয়া, বারে বারে ছদ্মবেশ ধারণ করে ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দেওয়া, সব কাজই নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন অগ্রগণ্য। এমনকি মহাত্মা গান্ধীর মতো এক দেশবরেণ্য নেতার বিরুদ্ধে লড়তে নেমে জয়যুক্ত হয়েছিলেন। এই সময় ভারতের তরুণ সমাজের নয়নমণি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এই মহান বিপ্লবীর জীবনের শেষ দিকটা আমরা জানি না। অনেকে বলে থাকেন বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। অনেকে বলেন শেষ পর্যন্ত তাকে যুদ্ধবন্দী হিসাবে ব্রিটিশরা নিয়ে গিয়েছিলেন। আবার অনেকে বলেন নেতাজি সুভাষচন্দ্র বসু সাইবেরিয়াতে রুশদের হাতে বন্দী ছিলেন। কিন্তু আমাদের কাছে নেতাজি সুভাষচন্দ্র বসু মৃত্যুঞ্জয়। আমরা বিশ্বাস করি এমন মহাত্মা মানুষের মৃত্যু নেই। দীর্ঘদিন ধরে তিনি আমাদের মনের মণিকোঠরে বেঁচে আছেন এক উজ্জ্বল দীপশিখা হয়ে। সবশেষে বলবো, আমরা গর্বিত, আমরা ভারতীয় এবং আমাদের এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যে সমস্ত বিপ্লবীরা তাদের গায়ের রক্ত ঝরিয়েছেন তাদেরকে লাখো কোটি সালাম ও হাজারো হাজারো শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের ভিডিও দেখার জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।